তাহলে দেখো আজকে আমরা পড়ব জনঘনত্ব এবং তার বিভিন্ন যে প্রকারগুলো আছে সেই প্রকারগুলো। ঠিক আছে, এটা জনসংখ্যার বন্টনের সাথে অ্যাটাচ ছিল। আমাদের জনসংখ্যার বন্টনের ক্লাসে আমাদের সময় ছিল না বলে আমরা জনঘনত্বটা স্কিপ করে গেছিলাম। আজকে যত ধরনের জনঘনত্ব আছে আমরা সেগুলো আলোচনা করব। ঠিক আছে, এবং প্রথমেই তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এগুলোর থেকে কী ধরনের কোশ্চেন আসে নর্মালি, এমসিকিউ আর কি। তো প্রথমেই বলি, এগুলোর ডেফিনেশনগুলো ভালো করে পড়বে। ডেফিনেশনগুলোর থেকে কোশ্চেন নর্মালি দিয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন ডেফিনেশনগুলোর থেকে দেয়। তার সাথে কিছু কিছু যদি কোশ্চেন টাফ করে তাহলে কি করে, যে বিভিন্ন রকমের যে তোমার ডেনসিটির যে ধরনগুলো আছে, যে টাইপসগুলো আছে, সেই টাইপসগুলোর ক্যারেক্টারিস্টিকগুলোর থেকে অনেক সময় কোশ্চেন তুলে দেয়। ঠিক আছে, তো তাহলে দেখো, জনঘনত্ব বলতে আমরা কি বুঝি না, জনঘনত্ব হচ্ছে, দেখা যাচ্ছে তো ঠিকঠাক, ফোকাসটা ঠিক নেই, হ্যাঁ ফোকাসটা লক করি। জনঘনত্ব নর্মালি কি না, কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বা জনঘনত্ব। তার মানে জনঘনত্ব বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলে বা একটা নির্দিষ্ট ভূখণ্ডে প্রতি বর্গ কিমিতে কতজন লোক বসবাস করে সেই সংখ্যাকে তোমার হচ্ছে গিয়ে জনঘনত্ব বলা হয়। সাধারণ জনঘনত্বের ডেফিনেশন, নর্মাল পপুলেশন ডেনসিটির যদি আমরা ডেফিনেশন দেখি না কি, শুধুমাত্র নর্মাল যদি জনঘনত্ব ডেফিনেশন হয় তাহলে আমরা কি পাবো, শুধু নর্মাল জনঘনত্বের ডেফিনেশন যদি হয় তাহলে আমরা সেখানে পাবো যে প্রতি বর্গ কিলোমিটার ভূখণ্ডে যতজন লোক বসবাস করছে তাকেই আমরা বলছি সেটা হচ্ছে জনঘনত্ব। এবারে ধরো এইটা বর্গ কিমি হতে পারে, বর্গ মাইল হতে পারে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন এককে কিন্তু ব্যবহার করা হতে পারে। তাহলে নর্মাল জনঘনত্ব বলতে আমরা কি বুঝি না, জনঘনত্ব যদি আমরা এককে প্রকাশ করি তাহলে জনঘনত্ব সমান আমরা কি বলতে পারি, যে মোট জনসংখ্যা, কোনো দেশের মোট জনসংখ্যা যত থাকবে, মোট জনসংখ্যা, ঠিক আছে, তার সাথে আমাদের যে মোট জমির আয়তন, মোট জমির আয়তন, মোট জমির আয়তন, এই দুইয়ের অনুপাতেই হচ্ছে কি তোমার জনঘনত্ব। এখন এককটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, বর্গ মাইল হতে পারে, বর্গ কিমি হতে পারে, আরও দেশের বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন যে ইউনিট তার ব্যবহার করে সেগুলো হতে পারে। এখন ভারতের জনঘনত্ব, আমরা যদি ভারতের জনসংখ্যা 2011 সালের ডাটা অনুযায়ী দেখি তাহলে 121 কোটি। তাহলে 121 কোটি যদি জনসংখ্যা হয়, ভারতের মোট জমির আয়তন কত আমরা জানি, প্রায় ধরো 32-87 এরকম হবে, 32-87, ঠিক আছে, লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখানে পাবো, টোটাল পাবো হচ্ছে কি 382 জন, ভাগ করলে আমরা পাবো বর্গ কিমি, প্রতি বর্গ কিমিতে 382 জন লোক বসবাস করে। এটা হচ্ছে জনঘনত্ব নর্মাল ডেফিনেশন। ঠিক আছে, গড়ে যতজন লোক বাস করে সেটা। এখন জনঘনত্বের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, মনে রাখবে। ঠিক আছে, আবার এখানে একটা জিনিস মনে রাখবে, যে কোনো দেশের যদি জনসংখ্যা বেশি হয় তার মানে জনঘনত্ব বেশি হবে এমনটা নয়। আবার কোনো দেশের জনসংখ্যা যদি কম হয় তাহলে জনঘনত্ব যে কম হবে এরকম ধারণাটা ভুল। সুতরাং কোনো দেশের জনঘনত্ব নির্ভর করবে সেই দেশটির আয়তনের উপর। ছোট দেশের উপর যদি অনেক সংখ্যক লোক বাস করে তাহলে সেখানে জনঘনত্ব বেশি হয়। আবার বড় দেশের ক্ষেত্রে যদি কোনো একটি জায়গাতে, কোনো একটি সেন্টারে জনসংখ্যা কনসেন্ট্রেশন হয় তাহলে কিন্তু জনঘনত্ব আবার কম হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে জনঘনত্বের কিছু কিছু বৈশিষ্ট্য দেখো। বৈশিষ্ট্য কি, মানে মনে রাখবে যে এটি একটি পরিমাণগত সম্পর্ক। এখানে পরিমাণ দেখানো হচ্ছে 382 জন প্রতি বর্গ কিলোমিটার। 2 নম্বরে কি না, এখানে দেশ বা কোনো একটা অঞ্চলের দেশ বা অঞ্চলের জনসংখ্যার বন্টন পাওয়া যায়। ঠিক আছে, জনঘনত্ব থেকে অর্থনৈতিক, কোনো একটা দেশের অর্থনৈতিক উন্নতির সঠিক পরিচয় আমরা কিন্তু পেতে পারি না। ডাইরেক্টলি বলতে পারি না যে এদেশের জনঘনত্ব বেশি আছে তাই জন্য এখানে উন্নত বা অনুন্নত এই সমস্তগুলো আমরা বিচার করতে পারি না। ঠিক আছে, সময় এবং কাল ভেদে, ঠিক আছে, সময় মানে সময় এবং স্থান ভেদে
জনঘনত্বের মান কিন্তু পরিবর্তনশীল হতে পারে, ঠিক আছে, জনঘনত্বের মান পরিবর্তন হতে পারে। নর্মাল যে জনঘনত্ব সেখানে জমির কার্যকারিতাকে বিচার বা বিবেচনা করা হয় না। আর এর সাহায্যে, জনঘনত্বের সাহায্যে এতজন মানুষ বসবাস করছে, ঠিক আছে, এর সাহায্যে কোনো একটা অঞ্চলে বা কোনো একটা স্থানে জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা লাভ করা যায় না, ঠিক আছে। এখন এটা হচ্ছে মেন জনঘনত্ব, সাধারণ মূল জনঘনত্ব। এখন এই জনঘনত্ব পরিমাপের আমরা বিভিন্ন পদ্ধতি বের করেছি, ঠিক আছে, যে আমরা এই পদ্ধতির সাহায্যে জনঘনত্ব মেজারমেন্ট করতে পারি। পপুলেশনের সাথে সেই অঞ্চলের যে জমি আছে সেই জমির তো অ্যাকচুয়ালি জনঘনত্বতে অ্যাকচুয়ালি কী দেখানো হচ্ছে, জনঘনত্বতে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে সেই দেশের যে ভূমিটা আছে, মাটিটা আছে, সেই মাটির সাথে সেই দেশের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার একটা সম্পর্ক দেখানো হচ্ছে, নিবিড়তা দেখানো হচ্ছে। এখন এই নিবিড়তা পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে। কি কি পদ্ধতি আছে সেগুলি হচ্ছে জনঘনত্বের শ্রেণীবিভাগ। কি কি পদ্ধতি আছে না, প্রথম পদ্ধতি হচ্ছে গিয়ে গাণিতিক ঘনত্ব। গাণিতিক ঘনত্ব, ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যারিথমেটিক ডেনসিটি হয়েছে, এটা গাণিতিক ঘনত্ব গেল। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে গিয়ে তোমার পুষ্টি ঘনত্ব বা নিউট্রিশনাল পুষ্টি ঘনত্ব বা নিউট্রিশনাল ডেনসিটি বা ফিজিওলজিক্যাল ডেনসিটি, বা এটাকে শারীরবৃত্তীয় ডেনসিটিও বলা হয়। আমি আসছি পরে, শারীরবৃত্তীয় আমি পরপর আসছি, এগুলো লিখে নিই। 3 নম্বরে কি পাবো, 3 নম্বর পাবো কৃষি ঘনত্ব। এগুলো কোনো একটা দেশের কি, সেই দেশের সম্পদ মানে ল্যান্ড রিসোর্স বা জমির আয়তন বা সেই দেশের পপুলেশনের সাথে জমির যে সম্পর্ক সেটা কৃষি ঘনত্ব। 4-এ কি আছে, 4-এ হচ্ছে অর্থনৈতিক ঘনত্ব। হ্যাঁ, 5-এ একটু ছোট আছে, সেটা হচ্ছে রুম ঘনত্ব। রুম রুম ঘনত্ব, ঠিক আছে। এই 4টির সাহায্যে কোনো একটি দেশ বা কোনো একটি স্থানের কী করা হচ্ছে, কোনো একটি দেশ বা কোনো একটি স্থানের জনসংখ্যার যে ঘনত্ব সেই ঘনত্বকে আমরা মেজারমেন্ট করছি বা পরিমাপ করছি। দেখো প্রথমে আছে গাণিতিক ঘনত্ব। প্রথমেই তাহলে কী ঘনত্ব আছে, প্রথমে আছে গাণিতিক ঘনত্ব বা অ্যারিথমেটিক ঘনত্ব। এই যে গাণিতিক ঘনত্ব, তাহলে প্রথমে আছে গাণিতিক ঘনত্ব। কি আছে, গাণিতিক ঘনত্ব। তাহলে ডেফিনেশনে আমরা কি বলতে পারি গাণিতিক ঘনত্বের, না মনে রাখবে কোনো ভৌগোলিক অঞ্চলে একটা মোট জমির আয়তন আছে এবং সেই অঞ্চলে মোট জনসংখ্যার যে অনুপাত নর্মাল যেটা আমরা জনঘনত্ব পড়ি, ঠিক আছে। তাহলে গাণিতিক ঘনত্ব বলতে আমরা কি বুঝি, গাণিতিক ঘনত্ব বলতে আমরা বুঝি একটা ভৌগোলিক অঞ্চলে মোট জমির আয়তন, মানে মোট যত জমি আছে, এটা হচ্ছে টোটাল, এখানে হচ্ছে টোটাল যে মোট জমির আয়তন, দেখো এখানে মোট জমির আয়তন আছে, ঠিক আছে, টোটাল যে মোট জমির আয়তন আছে সেই মোট জমির আয়তন বা যেখানে মানুষ বসবাস করছে, সেই বসবাস যেখানে করছে সেখানে মোট জনসংখ্যা, তাহলে আমি বলতে পারি মোট জনসংখ্যা, যেটাকে আমি নর্মাল জনসংখ্যা, মোট টোটাল জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির আয়তন, মোট জমির আয়তন। এটা করলে কি হবে, এটা করলে আমি সেই দেশের গাণিতিক ঘনত্ব আমরা পাবো। এই গাণিতিক ঘনত্ব আমরা যেই পেলাম সেটা হচ্ছে সেই দেশের জনঘনত্ব। গাণিতিক ঘনত্বের প্রথম সুবিধা কি, মনে রাখবে এর দ্বারা কোনো একটা দেশের জনঘনত্ব বোঝা যায়, গাণিতিক দ্বারা জনঘনত্ব বোঝা যায়। 2 নম্বরে আমরা কি বলতে পারি, 2 নম্বরে আমরা বলতে পারি যে এটি পরিমাপের সহজ সরল পদ্ধতি, একটি সহজ ও সরল পদ্ধতি। 3 নম্বরে কি, এই ঘনত্বটা ক্ষুদ্র অঞ্চলের ক্ষেত্রে খুবই উপযোগী, ক্ষুদ্র অঞ্চলের জন্য
উপযোগী। 4 নম্বরে আমরা কি বলতে পারি, মানে এই ঘনত্বের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা, যেমন সমস্ত জমিকেই তুমি ধরে কাউন্ট করছো, তাহলে জনঘনত্বের চরম মান, যে প্রকৃত যে মান, সেই মান সম্বন্ধে আমরা ধারণা লাভ করতে পারি না, মানে টোটাল তুমি অঞ্চলটাকে ধরে নিচ্ছ। ঠিক আছে, তাহলে এর সীমাবদ্ধতা কিছু আছে, সীমাবদ্ধতা বর্তমান। 5 নাম্বার কি না, 5 নাম্বার হচ্ছে জমির উপর মানুষের প্রকৃত চাপ বোঝা যায় না। জমির ওপর মানুষের প্রকৃত চাপ কি বোঝা যায় না, বোঝা যায় না। তাহলে দেখো, এর অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। সীমাবদ্ধতা বর্তমান আছে, জমির উপর প্রকৃত চাপ বোঝা যায় না, এক্ষেত্রে জমির উৎপাদিকা যে প্রোডাক্টিভিটি, তার ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির উপরেও কিন্তু জোর দেওয়া হয় না। তাই এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এই ডিসঅ্যাডভান্টেজগুলোকে রিকভার করার জন্য এবং মডিফাইড করার জন্য এর একটি ঘনত্বের উদ্ভব ঘটে, সেটির নাম হচ্ছে পুষ্টি ঘনত্ব। কি, যেটা নিউট্রিশনাল আর ফিজিওলজিক্যাল ডেন্সিটি বলা হয়। কি বলা হয় 2 নম্বরে আমরা বলছি এর উন্নত রূপ আছে, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে পুষ্টি ঘনত্ব বা শারীরবৃত্তীয় ঘনত্ব। তাহলে তোমরা কি করবে, তাহলে করবে পুষ্টি ঘনত্ব। দেখো, এগুলো ডেফিনেশনগুলো বারবার বলছি, পরে পুষ্টি ঘনত্ব, বা একে অনেক সময় বলা হয় শারীরবৃত্তীয় ঘনত্ব। শারীরবৃত্তীয় ঘনত্ব, পুষ্টি ঘনত্ব এবং শরীরবৃত্তীয়, এটা নিউট্রিশনাল আর ফিজিওলজিক্যাল ডেন্সিটি বলা হয়। এখানে ডেফিনেশনে কি বলা হচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থাকবে, এই অঞ্চলটাতে টোটাল যে জনসংখ্যা, সেই জনসংখ্যার সাথে মোট কৃষি জমির অনুপাত, মানে এই অঞ্চলটাতে সার্টেন এখানে এই পরিমাণে কৃষি জমি আছে, 30% কৃষি জমি আছে, এই কৃষি জমির সাথে এখানকার মোট জনসংখ্যা হয়তো হচ্ছে ধরো 70,000 জনসংখ্যা আছে। ঠিক আছে, এর যে অনুপাত, এই অনুপাতটাকে বলছে পুষ্টি ঘনত্ব। ঠিক আছে, তাহলে পুষ্টি ঘনত্ব আমরা বলতে পারি, পুষ্টি ঘনত্বতে আমরা কি করছি, পুষ্টি ঘনত্ব আমি শুধু অনুপাতগুলো লিখছি। পুষ্টি ঘনত্বে আমরা কি বলছি, পুষ্টি ঘনত্বতে আমরা বলছি কোনো দেশের মোট জনসংখ্যা এবং সেই দেশের তার সাথে কি করছি, মোট কৃষি জমির আয়তন, কি করছি, মোট কৃষি জমির আয়তন। কৃষি জমি মানে এখানে কৃষি জমিকে ধরা হচ্ছে, মনে রাখবে কৃষি জমিকে ধরা, যেগুলোতে চাষবাস হয় সেই জমিকে ধরা হচ্ছে। তাহলে এর সুবিধা কি, মনে রাখবে এই পুষ্টি ঘনত্ব গাণিতিক ঘনত্বের থেকে কিছুটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, প্রথমত অ্যাডভান্টেজ মানে আমরা কিছু সুবিধা পাবো। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে মনে রাখবে এখানে বৈশিষ্ট্যতে আমরা বলতে পারি যে সহজ সরল, এটাও সহজ সরল এবং গাণিতিক ঘনত্বের থেকে কিছুটা, গাণিতিক যে ঘনত্ব তার থেকে উন্নত, গাণিতিক ঘনত্বের থেকে উন্নত। ঠিক আছে, এখানে আরেকটি জিনিস মনে রাখবে যে এই যে কৃষি আমরা জমিটা ধরছি, এখানে সমস্ত কৃষি জমির উৎপাদিকা শক্তি একই ধরে নেওয়া হয়, মানে সমস্ত যত কৃষি জমি থাকবে তাদের প্রোডাকশন ভ্যালু কিন্তু একই, যে এর থেকে এর থেকে এত টন আমি প্রোডাকশন পাচ্ছি, সমস্ত জমিকে সেই একই ধরে নেওয়া হয়। ঠিক আছে, এক্ষেত্রে সমস্ত কৃষি জমিকে কি করা হচ্ছে, কৃষি জমিকে একই রকম উৎপাদনশীল ধরে নেওয়া হয়। ঠিক আছে, এইবারে দেখো আবার পুষ্টি ঘনত্বের অসুবিধা কি আছে, যেমন এখানে উৎপাদনশীল ধরে নেওয়া হচ্ছে, আমি সব একসাথে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, জমিকে কী রকম উৎপাদনশীল ধরে নেওয়া হচ্ছে, সেরকম এই যে ধারণাটা, কৃষি জমি কিন্তু পরিবর্তনশীল,
আজকে যেটা কৃষি জমি আছে কালকে সেটা নাও চাষ হতে পারে, আজকে যেটাতে সার প্রয়োগ করে চাষ করছি সেটা নাও হতে পারে, বা আজ যেখানে কৃষি জমি নেই সেখানে পরবর্তীতে কৃষি জমি হতে পারে। তাহলে সময়ের সাথে সাথে কৃষি জমির ধারণা পরিবর্তনশীল, এটা লিখবে। এটা কিন্তু অসুবিধা, সময়ের তখন ঘনত্ব পাল্টে হবে, সময়ের সাথে কৃষি জমির পরিমাণ পরিবর্তনশীল। ঠিক আছে, পরিবর্তনশীল। এই ঘনত্বে মনে রাখবে কৃষি জমির উপর জনসংখ্যা, এখানে একটা গুড অ্যাডভান্টেজ আছে, এখানে মনে রাখবে যে এখানে নর্মালি এখানে কৃষি জমির উপর জনসংখ্যার চাপটা বোঝা যায়। একটা সুবিধা মনে রাখবে যে কৃষি জমির উপর জনসংখ্যার চাপ বোঝা যায়। ঠিক আছে, যে কৃষি জমির উপর জনসংখ্যার যে চাপ সেই চাপ বোঝা যায়। এটা গেল পুষ্টি ঘনত্ব হয়েছে। এরপরে আমরা আসবো কৃষি ঘনত্ব। 3 নম্বরে কী ছিল? 3 নম্বরে ছিল কৃষি ঘনত্ব। ডেফিনেশনগুলো বারবার বলছি, ভালো করে মনে রাখবে। কৃষি ঘনত্ব তোমরা সবাই পড়েছো আর কি কম বেশি, তাও একবার করে আলোচনা করে দিচ্ছি, রিভিশন হয়ে যাবে। দেখো, কৃষি ঘনত্ব বলতে আমরা বোঝাই যে কোনো একটা অঞ্চলে মোট কৃষিজীবীর সংখ্যা, মানে কতজন লোক কৃষি জমির সাথে যুক্ত আছে, তার সাথে মোট কৃষিযোগ্য জমির পরিমাণ। বুঝতে পারছো তো কী হচ্ছে না? কোনো স্থানের কৃষিতে নিয়োজিত সংখ্যা, তাহলে আমরা এখানে বলতে পারি কৃষিতে, কোনো একটি স্থানের কৃষিতে নিয়োজিত সংখ্যা, ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই মোট কৃষিযোগ্য জমি। মোট কৃষিযোগ্য, দেখো এখানে কৃষিযোগ্য জমিকে ধরে নেওয়া আছে, কৃষিযোগ্য জমি যেগুলোতে চাষাবাদ হচ্ছে। ঠিক আছে, তাহলে মোট কৃষিতে নিয়োজিত যে জনসংখ্যা আছে, এখানে জনসংখ্যা লিখবে, যতজন লোক কৃষির কাজ করছে সেই সংখ্যাটা, তার সাথে হচ্ছে কি মোট কৃষি জমির, যে মোট কৃষি জমি রয়েছে, ঠিক আছে, তাদের যে অনুপাত সেটাকে কৃষি ঘনত্ব বলা হয়। ঠিক আছে, তাহলে কৃষি ঘনত্ব আমরা এটাকে বলছি। এখন কৃষি ঘনত্বের বৈশিষ্ট্য কি বলবো আমরা? মনে রাখবে এটা কি, এটা কি বলবে? প্রতি বর্গ কিমি, প্রতি বর্গ কিমি কৃষি জমিতে কৃষিজীবীর সংখ্যাকে নির্দেশ করে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর মনে রাখবে যে এই ধরনের তোমার হচ্ছে গিয়ে ঘনত্ব সাহায্যে অর্থনীতির মানটা বোঝা যায়। দেশের যে কৃষির যে অর্থনীতির মান, দেশের কৃষির অর্থনীতির মান বোঝা যায়। তাহলে মনে রাখবে এখানে আরও একটি জিনিস, যে যেসব দেশে কৃষিযোগ্য পরিমাণ বেশি সেখানে কৃষি ঘনত্ব কম। কি ব্যাপারটা বুঝতে পারছো? বলতে ব্যাপারটা কি বলছি বুঝতে পারছো তো? বলছে যেসব দেশে কৃষিযোগ্য জমির পরিমাণ বেশি সেখানকার কৃষি ঘনত্ব কম। নর্মালি তো হবে, জনসংখ্যা কম হবে, কৃষিযোগ্য জমির পরিমাণ বেশি হবে। তেমনি যেখানে কৃষির উপর নির্ভরশীল জনসংখ্যা কম থাকে সেখানে কৃষি ঘনত্ব কম হয়। ঠিক আছে, তাহলে এখানে লিখো পরের পয়েন্ট, যে যেসব দেশে কি বললাম, কৃষিযোগ্য জমির পরিমাণ বেশি সেখানকার
সেখানকার কি হবে, সেখানকার কৃষি ঘনত্ব কম হবে। এগুলো মেন পয়েন্ট, এগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। আবার তেমনি যে দেশে কৃষির উপর নির্ভরশীল জনসংখ্যা কম থাকে, সেখানেও কৃষি ঘনত্ব কম হয়, ঠিক আছে। পরের পয়েন্ট লিখবে যে যেখানে অধিক কৃষি ঘনত্ব থাকবে, মানে কৃষির উপর বেশি নির্ভর থাকবে, সেখানকার জীবনযাত্রার মানটাও নিম্ন হবে। তার মানে আমরা যেগুলো অনুন্নত দেশ আছে বা যেগুলো উন্নয়নশীল দেশগুলোতে আছে, সেখানে জীবনযাত্রার মান অতটা ভালো নয়, যেখানে কৃষির উপর প্রভাব বেশি আর রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই পদ্ধতি, ঠিক আছে, এই পদ্ধতিতে যে ঘনত্ব আমরা নির্ণয় করি যে সমস্ত অঞ্চলে, সেই অঞ্চলে জীবনযাত্রার যে নিম্নমান বা জীবনযাত্রার মান কিন্তু সেইভাবে উন্নত নয়। তাহলে অধিক কৃষি ঘনত্ব মানে যেখানে অধিক কৃষি ঘনত্ব থাকবে, কৃষি ঘনত্ব থাকবে, সেখানে কি হবে, সেখানে জীবনযাত্রার মান কি হবে, মান নিম্ন হবে, হয়েছে, সেখানে জীবনযাত্রার মান নিম্ন হবে। এগুলো গেল কৃষি ঘনত্বের মেন, ঠিক আছে, মেন। আবার মনে রাখবে কৃষি ঘনত্ব হচ্ছে গিয়ে কৃষি ঘনত্ব মানে পরিবর্তনশীল, কৃষি ঘনত্ব পরিবর্তনশীল, হয়েছে। এটা গেল কৃষি ঘনত্ব। এরপরে আরও একটি আছে, সেটি হচ্ছে অর্থনৈতিক ঘনত্ব, ঠিক আছে। এরপরে আরও একটি ঘনত্বের যেটা আমরা জানি, সেটা হচ্ছে অর্থনৈতিক ঘনত্ব। ইকোনমিক ডেনসিটিকে আমরা ডেফিনেশনে যদি বলি, তাহলে কোনো দেশের জনসংখ্যার মোট চাহিদা, মানে একটা টোটাল জনসংখ্যা থাকবে, সেই টোটাল জনসংখ্যাটার একটা তার ডিমান্ড থাকবে, ঠিক আছে। সেই ডিমান্ড মানে এই জনসংখ্যার চাহিদা, বা সেই দেশের বিভিন্ন ক্ষেত্র থেকে যে উৎপাদন আসছে, বিভিন্ন ক্ষেত্র, প্রাইমারি সেক্টর বলো, সেকেন্ডারি সেক্টর বলো, বা টার্সিয়ারি সেক্টর বলো, সেই সেক্টরগুলো থেকে যে প্রোডাকশন আসছে বা যে উৎপাদন আসছে, মোট দ্রব্যটা, তাদের যে মোট পরিমাণ, সেই পরিমাণটাকে বলা হচ্ছে অর্থনৈতিক ঘনত্ব। তাহলে অর্থনৈতিক ঘনত্ব আমি আরেকবার বলছি, কোনো একটি অঞ্চলে একটি অঞ্চল আছে, সেই অঞ্চলে মোট মানুষের চাহিদা রয়েছে, সেই চাহিদার সাথে সেই অঞ্চলের বিভিন্ন সেক্টর থেকে, সেটা প্রাইমারি হোক, সেটা সেকেন্ডারি হোক, সেটা টার্সিয়ারি হোক বা কোয়াটারনারি হোক, ঠিক আছে, বিভিন্ন অর্থনৈতিক সেক্টরগুলোর থেকে যে দ্রব্য আসছে, যে মোট দ্রব্য আসছে, এই দুইয়ের অনুপাত, মানে মোট চাহিদা এবং মোট দ্রব্য, এই মোট জনসংখ্যার মোট চাহিদা এবং বিভিন্ন ক্ষেত্র থেকে উৎপাদিত মোট দ্রব্যের যে পরিমাণ, তাদের যে অনুপাত, সেই অনুপাতকে আমরা কি বলছি, সেই অনুপাতকে আমরা বলছি ইকোনমিক ডেনসিটি। তাহলে আমি যদি এখানে অর্থনৈতিক ঘনত্বের অনুপাত লিখি, তাহলে কি পাবো, দেশের মোট জনসংখ্যার মোট চাহিদা ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই বিভিন্ন ক্ষেত্র থেকে মোট উৎপাদিত দ্রব্যের পরিমাণ,
মোট উৎপাদিত দ্রব্যের কি পরিমাণ, এটা সমান দেবে, এটা সমান মোট উৎপাদিত দ্রব্যের পরিমাণ। ঠিক আছে, এখানে এটাকে সমীকরণ আকারেও প্রকাশ করা যায়, যেমন স্যার জর্জ, কি বললাম, স্যার জর্জ একটি সমীকরণ দিয়েছিলেন। সমীকরণটি হচ্ছে ইডি, ইকোনমিক ডেন্সিটি সমান, মনে রাখবে এটা অনেক সময় দিয়ে দেয় সমীকরণ থেকে যে এটা কি ওটা কি, ইডি সমান এন কে ডিভাইডেড বাই এস কে ওয়ান। ঠিক আছে, এটা কে আর এটা কে ড্যাশ বলতে পারি, বা এটাকে কে ওয়ানই বলো, কে ওয়ান। ঠিক আছে, এখানে মনে রাখবে যে ইডি সমান আমরা জানি ইকোনমিক ডেন্সিটি, ওয়ার আমরা যেখানে লিখব যেখানে এই যে তোমার এন আছে, এন হচ্ছে কোনো একটি দেশের অর্থনৈতিক ঘনত্ব। ঠিক আছে, অর্থনৈতিক ঘনত্ব, এন মানে আর কে ওয়ান মানে হচ্ছে মোট জনসংখ্যা। এখানে এস আছে, এই যে এস আছে, এস হচ্ছে গিয়ে তোমার বর্গ কিমি আয়তন। ঠিক আছে, কে ফর, এখানে যে কে আছে, কে ফর হচ্ছে গিয়ে তোমার মাথাপিছু প্রয়োজনীয় জমি। হয়েছে, আর কে ওয়ানটাকে আমরা আরোভাবে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে কি তোমার প্রতি বর্গ কিমিতে উৎপাদিত সম্পদের এক পরিমাণ। আচ্ছা, এখানে দেখো একটু সমীকরণে ভুল আছে, আমি এটাই দেখলাম। ঠিক আছে, এটা সমীকরণটা ভুল আছে, এটা প্রথম থেকে আমি লিখছি। ঠিক আছে, স্যার জর্জের দেওয়া যেটা আছে, ঠিক আছে, প্রেস করে এখানে লিখছি। স্যার জর্জ যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে কি তোমার ইকোনমিক ডেন্সিটি মাঝখানে লিখি ইকোনমিক ডেন্সিটি সমান এন কে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এস কে ওয়ান, ওয়ার যেখানে লিখবে যেখানে এন হচ্ছে নাম্বার অফ আদিবাসীর সংখ্যা, এন হচ্ছে আদিবাসীর সংখ্যা। ঠিক আছে, এখানে এন হয়ে গেল, এস হচ্ছে গিয়ে বর্গ কিমি আয়তন, কে হচ্ছে এই যে কে হচ্ছে মাথাপিছু প্রয়োজনীয়, মাথাপিছু কি হচ্ছে মাথাপিছু প্রয়োজনীয় পরিমাণ। ঠিক আছে, এবং কে ড্যাশ, এই যে কে ড্যাশ বলছি, কে ওয়ান কি হবে, প্রতি বর্গ কিমিতে উৎপাদিত সম্পদের পরিমাণ। আগেরটা যেটা সেটা একটু মিস্টেক হয়েছিল আমারও। ঠিক আছে, তাহলে ইকোনমিক ডেন্সিটি সমান আমরা পেলাম এইগুলো। ঠিক আছে, মানে কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলের জনসংখ্যার মোট চাহিদার সাথে সেই দেশটা টোটাল যে প্রোডাকশন, সেই প্রোডাকশনের যে অনুপাত, এই অনুপাতটাকে ইকোনমিক ডেন্সিটি বলা হয়।
ঠিক আছে। এরপরেও আরও একটি এরপরে এর কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। এরপরে আরেক তোমার হচ্ছে কি বৈশিষ্ট্য কী কী, যেমন হচ্ছে গিয়ে সেই দেশের মোট জনসংখ্যা, সেই দেশের মোট জনসংখ্যার সাথে সেই দেশের বিভিন্ন উৎপাদিত দ্রব্যের অনুপাতটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। যদি অর্থনৈতিক ঘনত্ব মান বৃদ্ধি পায়, যদি ইডির মান বৃদ্ধি পায়, ঠিক আছে, ইডির মান যদি বাড়ে তাহলে আমরা তাহলে কী বলবো, অর্থনৈতিক যে মান, মানুষের মান, জীবনযাত্রার মান, ঠিক আছে, অর্থনৈতিক মান, তার সাথে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাবে, ঠিক আছে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। আবার ধরো এখানে হচ্ছে কি অর্থনৈতিক ঘনত্ব বৃদ্ধি পেলে মাথাপিছু আয় বাড়বে, তাহলে ইডি যদি বাড়ে তাহলে মানুষের আয় বাড়বে, তাই তো, মানুষের আয় বাড়বে। এরপরে কি, এরপরে যদি হচ্ছে কি তোমার কোনো একটা অঞ্চলে যদি জনসংখ্যার চাহিদা বাড়ে, মোট উৎপাদিত সম্পদের পরিমাণ বাড়ে, তাহলে অর্থনৈতিক ঘনত্ব বৃদ্ধি পায়। মানে জনসংখ্যার চাহিদা বাড়লে সম্পদের আহরণটাও তো বাড়বে, তার ফলে অর্থনৈতিক ঘনত্ব বৃদ্ধি হয়। তার ফলে আমরা যদি বলতে চাহিদা যদি বাড়ে তার সাথে উৎপাদনও বাড়বে, তাই তো, তার সাথে কি বাড়বে, উৎপাদন বাড়বে। তাহলে কি হবে, তাহলে ইডি বা ইকোনমিক ডেনসিটিও বাড়বে, ঠিক আছে। এই ঘনত্বের সাহায্যে আমরা কি অর্থনীতির মান বুঝতে পারবো, কোনো একটি দেশের অর্থনীতির মান বুঝতে পারবো। তারপর হচ্ছে গিয়ে এগুলো 1 2 3 4 করে লিখবে। তারপর কি দেশের জনসংখ্যার মোট চাহিদা আমরা বুঝতে পারবো, কি লিখলে, যে দেশের জনসংখ্যার চাহিদা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এগুলি গেল ইকোনমিক যে ডেনসিটি আছে, ইকোনমিক যে ঘনত্ব আছে তার বৈশিষ্ট্য। এখন এখানে আরও একটি ঘনত্ব আছে, সেটা হচ্ছে রুম ডেনসিটি। দেখবে এটা হচ্ছে গিয়ে 4 নাম্বার। 5 নাম্বারে কি আছে, 5 নাম্বারে রুম ডেনসিটি। এটা শহর অঞ্চলের ক্ষেত্রে বা গৃহ ঘনত্ব বা রুম ঘনত্ব বলা হয়। কি বলা হয়, রুম ডেনসিটি বলা হয়, রুম ডেনসিটি। রুম ডেনসিটি নর্মালি শহর অঞ্চলে ব্যবহার করা হয়। ওখানে প্রত্যেকটি ফ্ল্যাটকে একটা কাউন্ট করা হয়, প্রত্যেকটি ফ্ল্যাটকে এভাবে নেওয়া হয় এবং প্রত্যেকটি ফ্ল্যাটের রুমে কতজন আদিবাসী থাকছে সেই আদিবাসীর সংখ্যাকে সেই ফ্ল্যাটের, ঠিক আছে, যে টোটাল যে রুম নাম্বার আছে সেই রুম নাম্বার দিয়ে ভাগ করা হয়, দিয়ে রুম ডেনসিটি পাওয়া যায়, ঠিক আছে। এখানে একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে টোটাল কতজন বাসিন্দা আছে এবং সেখানে কতগুলি রুম আছে, সেই রুম দিয়ে সেখানের মোট জনসংখ্যাটাকে ভাগ করা হয়। এইভাবে প্রত্যেকটা অঞ্চলের ক্ষেত্রে নির্ণয় করা হয় এবং সামগ্রিকভাবে টোটাল সেখানে কতজন মানুষ এইভাবে ফ্ল্যাটে থাকে বা রুমে থাকে তাদেরকে নেওয়া হয় এবং সেখানে কতগুলি ঘর আছে বা কতগুলি ফ্ল্যাটে কতগুলি ঘর আছে সেই ঘর দিয়ে ভাগ করলে আমরা সেখান থেকে রুম ডেনসিটি পাবো। এখন এই যে ডেনসিটির প্রভাবক কি বা নিয়ন্ত্রক সমূহ কি, যেগুলো জনসংখ্যার বন্টনে নিয়ন্ত্রক সমূহ, যেগুলি আমি আলোচনা করেছিলাম বন্টনের সময়, বন্টনের ক্লাসে দেখবে ক্লাসটা আছে, ঠিক আছে। নিয়ন্ত্রক সমূহ, যে সমস্ত ব্যাপারগুলো বা যে সমস্ত নিয়ন্ত্রকগুলো জনসংখ্যার বন্টনে প্রভাব বিস্তার করে, সেই সমস্ত ব্যাপারগুলোই হচ্ছে গিয়ে আমাদের ঘনত্বকেও প্রভাব বিস্তার করে। আমি বলেছিলাম সেখানে ভৌগোলিক কারণসমূহ আছে, যেগুলোকে তোমার হচ্ছে গিয়ে জিওগ্রাফিক্যাল লোকেশন বলা হয়। জিওগ্রাফিক্যাল লোকেশন বলতে কী কী আমরা বুঝি, যেমন ভৌগোলিক অবস্থান বুঝি, ঠিক আছে। ভৌগোলিক অবস্থান একই জিনিস, ভৌগোলিক অবস্থানে। 2 নম্বরে কি, 2 নম্বরে হচ্ছে জলবায়ু, এই সমস্ত কারণগুলোর জন্যে। 3 নম্বরে কী আছে, ভূপ্রকৃতি। আমি আর কারণগুলো লিখছি না, ঠিক আছে।
ওই ক্লাসটা একবার করে একবার দেখে নেবে ওখান থেকে, ঠিক আছে। খনিজ সম্পদ আছে, মৃত্তিকা আছে, জল সম্পদ আছে, ঠিক আছে। মৃত্তিকা আছে, আমি কমা দিয়ে লিখছি, মৃত্তিকা আছে, সে অঞ্চলের জল সম্পদ আছে, ঠিক আছে। খনিজ সম্পদ আছে, মিনারেলস আছে, ঠিক আছে। এগুলো প্রাকৃতিক বা ভৌগোলিক কারণ। এবার সেরকমভাবে আর্থসামাজিক আছে, জীবিকা আছে, পরিবহন আছে, ঠিক আছে, শিল্পকেন্দ্র আছে, কৃষি আছে, শিক্ষা কেন্দ্র আছে, ধর্মীয় স্থান আছে। এগুলো আমি জনসংখ্যার যে বন্টন আছে সেই বন্টনে পরিব্রাজন আছে, ডেমোগ্রাফিক ফ্যাক্টর আছে, সেগুলো যে আগের ক্লাসটা, প্রথম ক্লাসটা যা ইউটিউবে আপলোড করা আছে দেখবে তোমার জনসংখ্যার বন্টনে, সেখানে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা আছে, যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের যে জনসংখ্যা হয় এবং জনসংখ্যার কে কোন কোন বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো ওখান থেকে একবার দেখে নেবে, ঠিক আছে। এই তো এটা হচ্ছে গিয়ে জনসংখ্যার যে বন্টন, সেই জনসংখ্যার বন্টনের এই পার্টটা আমাদের বাকি থেকে গেছিলো, জনঘনত্ব। এগুলো আমরা বিভিন্ন ধরনের জনঘনত্বগুলো আমরা পড়লাম, ঠিক আছে।